আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ৩ দেশের রাষ্ট্রদূতের গোপন বৈঠকের গুঞ্জন, আন্তর্জাতিক সমর্থন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার আভাস। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো ইস্যুতে অবস্থান স্পষ্ট করল ভারত। দুই দেশের সরকারের মধ্যে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে যুক্ত হল নতুন বিধান, বন্ধ হল শেখ হাসিনা নির্বাচনে অংশ নেওয়ার সব পথ। গণতন্ত্রকামী যে কোনো দলের সঙ্গে সরকার গঠনে প্রস্তুত বিএনপি, গুরুত্ব পাবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের নতুন দলও, দ্য ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কা। হঠাৎ কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন ৩ দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়, বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে ঝটিকা মিছিল সহ বিভিন্ন কৌশলে দেশে অস্থিরতা তৈরির পায়তারা করছে কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীরা। এমন অবস্থায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক যেন নতুন করে জন্ম দিচ্ছে কৌতূহলের। সোমবার দুপুরে রাজধানীর গুলশান ২ এর সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে প্রায় ২ ঘণ্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এ বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকেন অ্যারাল্ট গুলব্রানসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই ৩ রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুই পক্ষের। প্রতিবেদনে বলা হয়, বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা। বরং তাতে নির্বাচনের মাঠের লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি। এর আগে গেল ১১ মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত ৫ মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিল্লি গমন এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তবে এখন পর্যন্ত ভারত সরকার সরাসরি এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না দিলেও এবার পরোক্ষ প্রতিক্রিয়া এলো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছ থেকে। নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বর্তমানে একটি বিচারিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সরাসরি আশ্রয় বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় যেতে রাজি হননি, বরং বলেন এটি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এই মুহূর্তে কিছু বলা গঠনমূলক হবে না। কোনো নির্দিষ্ট দলকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থাকার বার্তাই দেন এবং স্পষ্ট করেন যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের ম্যান্ডেট। তার ভাষায়, বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে ভারত সেই সরকারের সঙ্গেই কাজ করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও পানি বণ্টন নিয়ে কিছু আলোচনার কথা উঠে এলেও বাংলাদেশ ও তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে তিনি রাজি হননি। বিক্রম মিশ্রির মতে, ভবিষ্যতের জন্য টেকসই সম্পর্ক গড়তে উভয় পক্ষকেই দায়িত্বশীল ও পরিমিত আচরণে মনোযোগী হতে হবে, এমন বার্তা দিয়েই তিনি আলোচনার ইতি টানেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না। জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল। সোমবার জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025। অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশের মাধ্যমে 1973 সালের আইনে যুক্ত হয়েছে 20 সিসি ধারা। এই ধারায় বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর নির্বাচন করার যোগ্য থাকবেন না, এমনকি জনপ্রতিনিধি হিসেবে পদে থাকার যোগ্যতাও হারাবেন। আইনটির এই সংশোধন শেখ হাসিনা নির্বাচন করার সব সুযোগ বন্ধ করে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের উপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আইসিটিতে তার বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে। এই সংশোধনের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে না পারে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাস পান, তবে এই বিষয়টি তার ক্ষেত্রে কার্যকর হবে না। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার বিচার কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এই সুদূর প্রসারী আইন সংশোধন তার রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ণায়ক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জাতীয় নির্বাচন সামনে রেখে জোট গঠনে রাজনৈতিক দলগুলোর মাঝে চলছে তোড়জোড়। বেশ কিছু গুঞ্জন থাকলেও দলগুলোর চূড়ান্ত ঘোষণার পরই জানা যাবে ভোটের মাঠে এক হচ্ছে কোন কোন দল। যখন রাজনৈতিক মহলে এই ইস্যুতে চলছে নানা আলোচনা সমালোচনা, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির এই শীর্ষ নেতা, এমনকি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত দলটি। এসব দলের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল। সোমবার দৈনিক ফিনান্সিয়াল টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তারেক রহমান। বলেন, তাদের রাজনীতিতে স্বাগত জানাবে বিএনপি। তারা তরুণ, তাদের একটি ভবিষ্যৎ আছে। বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি নিশ্চিতভাবে জিতবে। এককভাবে সরকার গঠনের অবস্থানে তারা আছেন বলেও স্পষ্ট করেন। তারেক রহমান অঙ্গীকার করেছেন নতুন বিএনপি সরকার প্রতিহিংসার বৃত্ত ভেঙে দেবে। এ প্রসঙ্গে তিনি গত বছর আগস্ট থেকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের ৭,০০০ সদস্যকে বহিষ্কার বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের আওতায় আনার কথা উল্লেখ করেছেন। তবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি স্পষ্ট উত্তর দেননি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেছেন, যদি তারা দোষী সাব্যস্ত হন তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশ নেবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বাংলাদেশে এখন মৌসুমের শেষ বৃষ্টিবলয়ের প্রবাহে প্রবেশ করেছে। এর প্রভাবে সারা দেশেই কোথাও কম কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ বেড়েছিল। এর মাঝেই আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ দিয়েছেন এক দুঃসংবাদ। জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কা রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন। তিনি তার পোস্টে জানিয়েছেন, সোমবার রাত 1:45 পর থেকে মঙ্গলবার সকাল 8টার মধ্যে সারা দেশে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসরতদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভারী বৃষ্টির ফলে দুর্যোগ পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।